শহর কখন বৃদ্ধ হলো, বুকের ভিতর গল্প জমে পাথর কুচি, ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ মুছি। কেউ এগুলো অনেকটা পথ, কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে, মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মফস্বলের কথকতার পয়ার লিখে। ব্যাপারটা হচ্ছে যে এইবার কিছু ব্যক্তিগত কথায় যাবে, ব্যক্তিগত হয়ে যাবে। আমি শুভময়ের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। আমি একদিন শান্তিনিকেতনের ঘটনাচক্রে যাচ্ছি একটা বাসে, তখন তোমার সঙ্গে আমার আলাপ নেই, মিঠুর সঙ্গে তোমাদের কথা। তা আমি দেখলাম তুমি বসে আছো, একটি মেয়ে বসে আছে, কিছুক্ষণ পরে একটা ছেলে এসে তোমার পাশে এসে বসলো। পরবর্তীকালে জানলাম তোমার সঙ্গে সেইটার বিয়ে হচ্ছে শুভময়। শুভময়দা ওর বাবার ছাত্র ছিল, ঘনিষ্ঠ আমার ভাইয়ের বন্ধু, খুব মানে পার্সোনালিটি, সুন্দর পার্সোনালিটি, নিজে সবার সঙ্গে মিশতে পারে, আস্তে কথা বলে এবং সবচেয়ে ভালো ভালো গান করে। আর যাক তোমাদের দাম্পত্য সুখের এবং তোমার মেয়ে বড় হচ্ছে, তা ওই গল্পটা বলে বলে তোমাদেরকে বললাম। সেটা আমার মনে ছিল বহুদিন। তা আমি সুদীপকে এসে বলেছিলাম যে স্যার শৈলবাবুর মেয়ের সঙ্গে ছেলে বললো ওর সঙ্গে ওদের বিয়ে হবে। ওর সুদীপু জানতেন ঘটনা, স্যার যেসব একটা খবর কি করে রাখতে আমি জানতাম। স্যারের কাছে দারুণ সব খবর। না স্যার খবর হয়তো শ্রেয়া দিত, দেখ শুভময়কে পেয়ে সত্যি মানে আমি আজকে বলতে দ্বিধা নেই। ওর জন্য আজকে আমি যা হতে পেরেছি, মানে এত দূর যে এগোতে পেরেছি, একদম পুরো শুভময়। আসলে একটা গুণ আছে, ও খুব কেয়ার সবার ক্ষেত্রে। মানে এই যে আজকে তোমার এখানে আসবো, তুমি ভাবনা চিন্তা করে যাও, তুমি কি বলবে না বলবে, ভাবনা চিন্তা সমানে যেন ওই বসবে। হ্যাঁ দিয়ে মানে সত্যি এটা আমার ভগবানের আশীর্বাদ তোমাদের এই সত্যি। এবং এই আর আমি যখন আমাদের একটা স্কুল চলে উন্মেষ বলে, তা উন্মেষ বলে স্কুল যখন চলে তখন নন্দিনী তার বাচ্চাকে নিয়ে এই স্কুলটা তৈরি করেছিল। আমি, নন্দিনী এবং আরো দু একজন, তার মধ্যে কৌশিক বলে ছেলে আছে, আর কৌশিক পিয়ালি। জানি না তোমাদের সঙ্গে পড়তো কৌশিক আমাদের থেকে এক ক্লাস উঁচুতে পড়তো, পিয়ালি আমাদের সাথে। এবং বিশ্বজিৎ দেব বলে একটি ছেলে আছে, ওদেরই সমসময়। এদের আমাদের সবার ছেলে মেয়ের একটু সমস্যা ছিল বলে আমরা স্কুলটা করি। তখন স্কুলের প্রেসিডেন্ট হয় ও, সেক্রেটারি হয়, সেটা চলেই যাচ্ছে, সবাই মিলেই আছি আমরা। তো এখন আমাদের ছেলেমেয়েরাও বড় হয়েছে। আর তখন আমি জানতে পারি, দেবুকে আমি আগে চিন্তা করি, দেবুর বাবা ছিলেন আমাদের খুব প্রিয় শিক্ষক প্রতুল কর, এবং ওকে চিনতাম এই জন্যে যে ওর ছোট ভাই আমাদের ক্লাবে খেলতে আসতো, বিশ্বনাথ। তখন একদিন আমি ওদের বাড়ি গিয়েছিলাম, যে বিশ্বনাথকে ওকে মান্দা বললো চলো যাবে তুমি, আমি যেতে চাইলাম, তাও গেলাম বাস স্ট্যান্ডে। তোমার যাক বিশ্বনাথের সঙ্গে তখন আমি তোমাদের চিন্তা, নন্দিনীকে অনেক পরে চিনেছি। তারপরে আমার সঙ্গে খুব ঘনিষ্ঠতা হয় নন্দিনী, দেবু বা এদের, কারণ যেহেতু আমরা একটা স্কুল চালাই বলি। এবং আর একটা ঘটনায় হয়, আমি কিছুদিন নন্দিনীদের বাড়িতে আমি থাকতাম বেশ কিছুদিন, তখন ওদের পরিবারের সঙ্গে একটা এমন ঘনিষ্ঠতা তৈরি হয়, ওর শ্বশুরমশাই বা শাশুড়ি এবং ওর দেওর এবং ওর হাজব্যান্ড, সবার সঙ্গে একটা পারিবারিক রিলেশন আমার একটা তৈরি হয়। তা যাই হোক, সেই রিলেশন এখনো রয়েছে, এখনো খুব ভালো যোগাযোগ। যাই হোক, তোমাদের সেইটা পরিচয়টা আমি বললাম। নন্দিনী, তোমার আরেকটা বই এখানে রয়েছে, যে বইটা তুমি দেখাও, পাতাল লোক। এই পাতাল লোক, এইটা আমার গত বছর বেরিয়েছিল বইমেলাতে, দুটো বই বেরিয়েছিল, তার মধ্যে পাতাল লোক একটা। পাতাল লোক বইটা আমি লিখেছিলাম জানো কোভিডের সময়, যখন ঘরে বসে আছি 2020-তে, 21-এ বেরিয়েছিল বইটা, মানে 21-এ কমপ্লিট হয়েছিল, তারপর ছাপতে দিতে একটু সময় লেগেছে। এখানে কোভিডের পরে আমাদের যে সোশিও ইকোনমিক যে স্ট্রাকচারটা যে ধসে গেল, তার জন্যে মেনলি এটা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের, তাদের উপর যে প্রভাব পড়বে আগামী দিনে, সেই আগামীর কথা ভেবে মানে ভবিষ্যৎকালে উপন্যাসটা লেখা হয়েছিল 24 বা 25 সালে।
আমি একটা কথা মেনশন করি, কথাটা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, বইটা ভীষণ প্রশংসা পেয়েছে, সবাই খুব হয়েছে, কারণ এইসব মানুষদের সঙ্গে আমি যেখানে পড়াই, আমার চারপাশে কলোনি, আমি যেখানে থাকি ওই কলোনির মানুষদের সঙ্গে আমার বেশ যাওয়া আসা, যেহেতু আমি সরকারি স্কুলে পড়াই, সেখানে কলকাতা মানেই বড় লোকদের জায়গা নয়, একটা লোয়ার মিডিল ক্লাসের একটা বিপুল সংখ্যক বাচ্চা আমাদের কাছে আসে, তাদের সঙ্গে দেখতে পাই। তো এখানে গল্পটা ওরকম, যেরকম একটা ধসে পড়া সমাজ, একটা ফ্যামিলি যার বাবা মা আগে অন্যের সঙ্গে চলে গেছে, বাবা হয়েছে অনলাইন পড়াশোনা করতে না পেরে একটা মেধাবী ছাত্র, সে সুইসাইড করেছে, সেই ফ্যামিলিটাকে কিভাবে একটি মেয়ে ঘুরিয়ে দাঁড় করালো এবং সেটা করতে গিয়ে সে কোথায় পৌঁছলো, এইটা নিয়ে উপন্যাসটা। অনেকে রিলেট করতে পেরেছে তাদের জীবনের সঙ্গে। তো যেটা বলার কথা, এই উপন্যাসে একটা জায়গায় রয়েছে যে ভোটের সামনে বিধানসভা ইলেকশন, তো তখন মেয়েটি অ্যাকচুয়ালি ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবে গিয়ে অস্ত্র এবং বেআইনি জিনিস যেমন পর্নোগ্রাফিক এই সমস্ত বিজনেস করতো, এটাই ওর ঘুরে দাঁড়ানোর রাস্তা। সম্প্রতি আমরা সবাই দেখেছি, হঠাৎ আমি টিভিতে নিউজটা পড়ে না দেখে চমকে গেলাম যে ভোটের আগে, লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে প্রচুর অস্ত্র পাওয়া গেছে এবং বলছে ওগুলো ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব ইউজ করে কেনা হয়েছে। তা আমি তখন ভাবলাম যে আমি 4 বছর আগে এই কথা লিখেছি, তো এটা সত্যি সত্যি বাস্তবে ঘটে গেছে, কিন্তু লোকে আমাকে যেন এই নিয়ে না করে যে আমার বইটা পড়ে ওরা এটা ইউজ করতে গেছে, আমি কিন্তু বিষয় কিছু জানি না। এরকম অনেক জিনিস কিন্তু হয়েছে। আমি আরেকটা বইয়ের কথা বলি, এটাও খুব প্রাসঙ্গিক, এটা আমার এই বইয়ের আগের বছর বেরিয়েছিল, মারি ওরি বইয়ের কথা খুব প্রাসঙ্গিক, এই পাতাল লোকের অনুষঙ্গেই আসছে। পাতাল লোকের আগের বছর এটা বেরিয়েছিল, মারি ওরি। সেটাতে সেই উপন্যাসটা আমার একটা অন্য ধারার লেখা, মানে ওটা নিয়ে আমি একটা কি বলতে পারো তুমি অ্যাডভেঞ্চার, মানে একটা প্রয়োগ করে দেখেছি যে এরকম হতে পারে কিনা। ওটাতে দুটো স্টোরি পাশাপাশি চলছে, একটা হচ্ছে ভারতের কোভিড, কলকাতা এবং পশ্চিমবঙ্গের কোভিডে জনজীবন কিভাবে বিপর্যস্ত হচ্ছে, তার প্যারালাল একটা গল্প চলছে যে 1347 সালে যখন প্রথমবার প্লেগ হানা দিল ইটালিতে, কেউ জানে না, মানে কোয়ারেন্টাইন কথাটা ওখান থেকেই এসছে, আমরা কোভিডের সময় জেনেছি। তা আমি প্লেগের সময় বেশ কিছু বই পড়েছিলাম প্লেগকে নিয়ে, কামুর উপন্যাস আছে, আরও কিছু পড়েছি। যখন কোভিডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঘরে বসে আছি, কোনো কাজ নেই, দেখছি যে ওই সময়ের ঘটনা ওখানে ইটালিতে যা যা ঘটেছিল, প্লেগেরও দুটো ফেজ এসছিল, প্রথম এবং দ্বিতীয়, আমাদের কোভিডেরও দুটো ফেজ, এবং জনজীবন এই এত বছরে 600 বছরও কিছু পাল্টায়নি, একই রকম ঘটনা ঘটছে। তখন আমার মাথায় স্ট্রাইক করে যে এইটাকে আমি লিখতে পারি কি না। তো এইভাবে প্যারালালি দুটো গল্প চলছে, দুটো অধ্যায় জুড়ে এরকম চলেছে, লাস্টে 3rd অধ্যায়ে এসে দুটো কোয়েনসাইড করেছে, মানে 600 বছরের দুটো ঘটনা একটা জায়গায় কোয়েনসাইড করেছে। সেটা আমি বলছি না কিভাবে কোয়েনসাইড করেছে। এই দুটো বই তোমার, হ্যাঁ এই দুটো। এবার তোমার একটা প্রশ্ন করি যে তোমার চেনাশোনার বৃত্তির মধ্যে কারো লেখার কোনো বই তোমার পড়ার ইচ্ছে আছে বা পড়তে চাইছো? হ্যাঁ, এখানে আমি মানে এই মুহূর্তে মনে পড়লো, নিশ্চয়ই পড়তে তো অনেক কিছুই চাই। আমরা ছোটবেলায় তুমি জানো মুদ্রা যখন বেরোতো, আমাদেরও একটা গল্পের কাগজ ছিল পরিধি, শুধুই গল্প হতো, তো সেইখানেই আমার গল্প লেখার হাতে খড়ি। তো ওখানে ওই সময় তমালও লিখতো, ওই সময় পরিধিতে লিখেছে, সৌম্যদীপ ছিল আমাদের সম্পাদক তখন, দেবব্রত মিত্র, দেবুদাও লিখতো। দেবুদা খুব ভালো লেখে, দেবুদার লেখার হাত খুব ভালো। তখন দেবুদার প্রথম উপন্যাস ওই পরিধিতেই ছাপা হয়, আমার প্রথম উপন্যাসও পরিধিতে ছাপা হয়, পরে বই হয়েছে। তোমার এখানে আমি দেখলাম দেবুদার এই বইটা ফুল বেড়ে, হ্যাঁ দেবুদার উপন্যাসের আমি বেশ ভক্ত। এটা নতুন বেরিয়েছে, আমার পড়া হয়নি, বেশ মোটা সোটা বই, আমি নিশ্চয়ই পড়বো, নিশ্চয়ই পড়বো। হ্যাঁ দেবুদার লেখা তো ভীষণ ভালো। যাক নন্দিনী, তুমি ভালো লেখো, আর তোমার ভবিষ্যৎ লেখার আশা করলাম। আর মুদ্রা থেকে ওর বই বেরোবে, আমরা সেটা এখনই বলছি না কি বেরোবে, একটা গল্পের বই বেরোবে আপাতত, আর অন্যান্য বিষয়ে বই বেরোতে পারবে বিষয়। আমি এই অনুষ্ঠান শেষ করবো সমভূমিত্র একটা গান। নিশ্চয়ই বর্ষা ঋতুর গানই করছি। হ্যাঁ, চাতক পাখির মতো আমরা তাকিয়ে আছি, তাই সত্যি তাই।
আগে তোমাকে ধন্যবাদ অসংখ্য। চাপা দিবি? হ্যাঁ, একটা চাপা দিতে ছিল। মানে খুব ভালো লাগলো এসে। আর হ্যাঁ, আড্ডাটা হলো, বন্ধু পেলাম, এটা একটা বিশাল ব্যাপার। সবকিছু চলে যায়, ছোটবেলার বন্ধু মানে সেটা কখনো ভোলা যায় না। তোমরা দুই বন্ধু গুণী এবং তোমরা এখানে মুদ্রায় এই অনুষ্ঠানে এসেছো, দর্শকরা দেখবেন, ভালো লাগবে ওদেরকে। আমরা অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।